আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি গত সোমবার প্রয়াত কবি শক্তিপদ ব্রহ্মচারীর জন্মদিন পালন করেছে। এই উপলক্ষে দিন বেলা 12:30টায় বঙ্গভবন কার্যালয়ে কবিতা পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা সমিতির সভাপতি সঞ্জিত লস্কর বললেন, জোরহাটে ছিল নিখিল ভারত বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের বার্ষিক অধিবেশন। এই অধিবেশনে শিলচর থেকে যারা গেছিলেন, শক্তিপদ ব্রহ্মচারী ছিলেন তাদের মধ্যে অন্যতম। আমাদের প্রেমেন্দ্রমোহন গোস্বামী, করুণারঞ্জন ভট্টাচার্য এবং ছিলেন নার্সিং স্কুলের বার্মা স্যার, অশোক বার্মা, হ্যাঁ, আর করুণাদা তো বললামই, এরা ছিলেন একসঙ্গে। আর ছিলেন আরও একজন চন্দ, হেডমাস্টার প্রভাত চন্দ ছিলেন। এরা যখন ওখানে গিয়ে বরাক উপত্যকার শহীদের কথা বলছিলেন, বরাক উপত্যকার ভাষা সংস্কৃতির কথা বলছিলেন, ভাষা সমস্যার কথা বলছিলেন, তখন দেখা গেল যে এইসব কথা শোনার মতো তাদের কোনো ধৈর্য ছিল না, কোনো প্রস্তাব নেওয়া তো দূরের কথা। ফিরে আসার সময় ট্রেনে এই চারজন যখন বিমর্ষ চিত্তে বসেছিলেন, এদের মধ্যেই সেই আলোচনা থেকেই কিন্তু একটা কথা উঠে এসছে যে আমরা চাই আমাদের নিজস্ব একটা সংগঠন করতে, যে সংগঠনের প্রথম এবং শেষ কথাই হবে বরাক উপত্যকা, এবং ওখানে আমাদের ভাষা শহীদের কথা বলবো, ওখানে আমাদের ভাষা সমস্যার কথা বলবো। এবং ওই রেলগাড়িতেই কিন্তু পাহাড় লাইনেই রেলগাড়িতেই বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের ধারণাটার জন্ম হয়ে গেছে, এবং শক্তিপদ ব্রহ্মচারী ছিলেন এই কয়েকজনের মধ্যে অন্যতম ব্যক্তি। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আর শক্তিপদ ব্রহ্মচারী আমাদের এই সংগঠনের সভাপতির দায়িত্ব না নেওয়ার আগেও কিন্তু তিনি আমাদের কাছাড় সাহিত্য পরিষদ বলে একটা সংগঠন ছিল, এই সংগঠনটার কিন্তু তার একজন অন্যতম ব্যক্তি বলা যেতে পারে শক্তিপদ ব্রহ্মচারী। আর যখন তিনি এই সংগঠনের দায়িত্ব নিলেন, পরবর্তীতে আমরা দেখলাম যে আমরা জোর গলায় বলতে পারি যে আমাদের সংগঠনে এমন একজন ব্যক্তি আছেন যাকে নিয়ে আমরা তৃতীয় ভুবন থেকে আমরা একেবারে বাংলা সাহিত্যের প্রথম ভুবন পর্যন্ত পৌঁছে যেতে পারি। এই শক্তিপদ ব্রহ্মচারী যে আমাদের এত গর্বের কবি, এটাও কিন্তু ক্রমে কিন্তু এখন দেখা গেছে যে সারা বাংলা এবং বাংলার 4টি ভুবনের কথা বলছেন, এই 4টি ভুবনেই কিন্তু তিনি প্রতিষ্ঠা লাভ করে ফেলেছেন। এবং তাকে আমরা আমাদের পাঠ্যপুস্তকে এতদিন স্থান হয়নি, বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের প্রয়াসেই এই সব যে কবিতাটা পদ্মপুরাণ মনসামঙ্গল কবিতাটা, এই কবিতাটা এখন ক্লাস 9 এবং 10-এর পাঠ্য বইতে এসে গেছে। এবং এটাও প্রতিষ্ঠা করার জন্যও কিন্তু বঙ্গ সাহিত্যের কিছুটা অবদান রয়েছে। আমরা এই কথাগুলো মাধ্যমিক শিক্ষা পর্ষদের কাছে আমরা পৌঁছে দিয়েছিলাম যে এই কবির কবিতা যেন স্থান পায়। শক্তিপদ ব্রহ্মচারী তার কবিতায় আমাদের বরাক উপত্যকা, আমাদের কাছাড়, আমাদের শিলচর শহর, হাইলাকান্দি এই অঞ্চলের বৃক্ষ গুল্ম, ব্রাত্যগুল্ম, যেমন রেফিউজি লতা, এই শব্দগুলো কিন্তু বারবার এসেছে আমাদের এই নিসর্গের কথা, আমাদের কাকের কথা, আমাদের টিয়া পাখির কথা, আমাদের যে নদীগুলোর কথা, এগুলো বারবার এসেছে। আর যে দর্শন, যেটা এই যে এখনও বুকের দ্বিজ বংশী দাস কহে, এই বুকের দ্বিজ বংশী দাস কবিতাটা যখন আমরা পড়তাম তখন কিন্তু বুঝতাম না এই বংশী দাসটা কে। এখন কিন্তু আমাদের প্রতীতি হয়ে গেছে। আমি তো বলছি এই বংশী দাস আর কেউই না, ইনি শক্তিপদ ব্রহ্মচারী। হেথা নয় হথা নয় অন্য কালিদোহে, সেই অন্য কালিদোহের সন্ধান তিনি সারা জীবন করে গেছেন। তিনি আসলে একজন নাগরিক বাউলও আমরা বলতে পারি। আর আমাদের সর্বশ্রেষ্ঠ কবি এবং সর্বশ্রেষ্ঠ পুরুষে আমি বলবো বাঙালিদের রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে
তিনি যে দুটো পংক্তি লিখেছেন, নবারুণ চলে গেছে না, নবারুণ সেই পংক্তিগুলো উদ্ধার করেছিল। এ কেমন মায়া তবু গুলমুকুলে, হে প্রবৃদ্ধ বট। এই কবিতা, এই কবি সম্বন্ধে তিনি আরও একটি কথা বলেছেন। সেই কথাটাও কিন্তু খুব চমৎকারভাবে তিনি বলেছেন, আমার সমস্ত শব্দ তোমার উদ্দেশ্যে ধাবমানও করে দেখেছি, তুমি তারও চেয়ে আরও বড়। শক্তিপদ ব্রহ্মচারীকেও এই কি কথাই বলতে পারি, আমাদের সব শব্দ যদি তার উদ্দেশ্যে আমরা ছেড়ে দিই, তবুও বলবো যে আমরা ঠিক শক্তিপদ ব্রহ্মচারীকে যথার্থ মূল্যায়ন করতে পারছি না। আজকের এই দিনটিতে আপনারা সবাই উপস্থিত হয়েছেন এবং এই দিনটি আমাদের কাছে একটা স্মরণীয় দিন হয়ে থাকুক। শক্তিপদ ব্রহ্মচারী এমনিভাবেই অনাড়ম্বরভাবে শক্তিপদ ব্রহ্মচারী আমাদের প্রাত্যহিক চিন্তায় আমাদের আছেন এবং তিনি থাকবেন, এটা আমার বিশ্বাস। আপনাদেরও নিশ্চয়ই তাই বিশ্বাস। জেলা সমিতির প্রাক্তন সম্পাদক দীপক সেনগুপ্ত। বরাক উপত্যকার আত্মপরিচয়ের কবি শক্তিপদ ব্রহ্মচারী এবং 60-এর দশকে যে অতন্দ্র যুগের যে আন্দোলনটি শুরু করেছিলেন তিনি, সেই অতন্দ্র যুগ একই সঙ্গে পশ্চিমবঙ্গীয় কৃত্তিবাসীদের সমকক্ষ হয়ে উঠেছিল এবং সেখানে অতন্দ্র এবং কৃত্তিবাসীদের মধ্যে একটি অদৃশ্য সেতু তৈরি করতে পেরেছিলেন, যার জন্য শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় সহ অনেক কবি সাহিত্যিকরা এখানে যেমন এসেছিলেন, আবার এদিককার কবি সাহিত্যিকরা ওইখানে গেছিলেন। এবং সত্যি কথা বলতে কি, তিনি আপোষহীন কবি ছিলেন। প্রফুল্ল মহন্ত ভৃগু ফুকনকে যেভাবে মোকাবিলা করেছেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলেছেন এবং এই উপত্যকার যে লোকসংস্কৃতিকে তিনি গুরুত্ব দিয়েছেন এবং কবিতার মধ্যে তার স্ট্রাকচারাল যে মানে আঙ্গিক দিক থেকে, বিষয়গত দিক থেকে তিনি নানা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তিনি এক বহুমাত্রিক বর্ণময় ব্যক্তিত্ব এবং যারাই তার সঙ্গে আড্ডা মেরেছে আমরা কোনোদিন স্যারকে ভুলব না। স্যার কিন্তু বেসিক্যালি অঙ্কের শিক্ষক ছিলেন, পরে তিনি বাংলায় শিক্ষক হয়েছিলেন এবং গুরুচরণ কলেজে অধ্যাপনা করেছেন। এই যে ওনার যে কবিতার যে মানে কি বলবো গুরুত্ব বা কি বলবো মানে এই বরাক উপত্যকায় উনি যেভাবে সব ভাষা গোষ্ঠীকে নিয়ে কবিতা লিখেছেন, যে বার্তা দিয়ে গেছেন, এখনও তার কবিতায় সেই বার্তাগুলো ফুটে উঠে। তো সেই বিষয়গুলোকে কি বলবেন তার যে আমাদের যে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন যে দর্শনের উপর বিশ্বাস করে, সেটা হচ্ছে বহুভাষিক ঐক্য এবং তিনি আমাদের এই সংস্থার কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং তার নেতৃত্বেই বহুভাষিক আন্দোলনটা গড়ে উঠেছিল। শ্যামলেন্দু চক্রবর্তী নমস্য ব্যক্তিত্ব, শ্যামলেন্দু চক্রবর্তী শুরু করেছিলেন, পরবর্তী সময়ে শক্তিপদ ব্রহ্মচারী সেটা চালিয়ে গেছেন। এই যে বর্ণময় ব্যক্তিত্বরা, তারা বরাক উপত্যকার এই যে বহুভাষিক ঐক্য, বহুভাষিক চরিত্র, বহুত্ববাদকে মানে নিয়ে চর্চা করেছেন, যেটা আজকের দিনে একটা বিরল। কারণ আজকের দিনে আমরা দেখি একমাত্রিক আধিপত্যবাদ, উগ্র প্রাদেশিকতাবাদ, তাদের বিরুদ্ধে শক্তিপদ ব্রহ্মচারীর কবিতা, জীবন দর্শন আমাদের নিরাময় আশ্রয়। আজকের ওনার জন্মদিনে কি বার্তা বা কি বলতে চাইছেন? আমাদের মনে হয় আমরা যেভাবে রবীন্দ্রনাথকে বাঙালিরা যেভাবে রবীন্দ্রনাথকে স্মরণ করি, এই ভূখণ্ডের বাঙালিরা, তৃতীয় ভুবনের বাঙালিরা, যারা 1874 যারা নির্বাসিত হয়ে এসেছিল, যারা একলব্যের সাধনা করছে, সেই আমাদের আত্মপরিচয়ের কবি শক্তিপদ ব্রহ্মচারী, তার কবিতা পড়ব, তার জীবন দর্শন থেকে আমরা শিক্ষা নেব এবং অতন্দ্র যুগের যারা কবিরা ছিলেন, সেই উদয়ন ঘোষ, বিজিত ভট্টাচার্য প্রমুখ ব্যক্তিত্ব, যাদের নেতৃত্ব দিয়েছিলেন শক্তিপদ ব্রহ্মচারী, সেই সব কবিদের একযুগে আমাদের তাদের কবিতা, তাদের জীবন দর্শন যদি পাঠ করি, তাহলে আমরা ঐতিহ্য থেকে বিচ্যুত হব না। অন্যথায় আমরা ঐতিহ্য থেকে বিচ্যুত হয়ে একটা ছিন্নমূল প্রজাতিতে পরিণত হব। বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে এবং জয় ঠাকুর সেবা সমিতির ব্যবস্থাপনায় শনিবার হাইলাকান্দিতে শ্রী রামকৃষ্ণ নিম্বার্ক সংস্কৃত বিদ্যাপীঠে এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এই ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফোরামের জেলা সম্পাদক রঞ্জিত ঘোষ জানালেন, জয় ঠাকুর সেবা সমিতি হাইলাকান্দির পক্ষ থেকে রক্তদান শিবির করা হয়েছে। তাতে 37 জন রক্তদান করেছেন, সাথে মহিলারাও আছেন। সেই জন্য আমি জয় ঠাকুর সেবা সমিতি
এবং রক্তদাতাদেরকে বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি রক্তদান সম্বন্ধে বলতে চাই, এটা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। রক্তদান একটি মহৎ দান। কারণ আমি রক্তদান করার পর সেই রক্ত থেকে 3 জন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচবে, যেটা রক্ত কোটি টাকা দিয়েও কিন্তু কোনো জায়গাতে কিনতে পাওয়া যায় না, তা মানুষকেই দান করতে হয়। সেই জন্য একটা অমূল্য দান। আবার সেই দানটা কোনো ক্ষতি না করে, আমার কোনো ক্ষতি না করে সেই দান করা যায়। আমি যদি আমার পকেট থেকে কাউকে একটা পয়সা দান করি তাহলে আমার কমলো, কিন্তু রক্তদান করার ফলে আমি যে রক্তটা দান করলাম, প্রকৃতির নিয়মে আমি কোনো কিছু অতিরিক্ত না খেলেও আমার শরীরে রক্তটা পূরণ হয়ে যায়। আমরা রক্ত দান করার সময় 350 ml রক্ত দান করি। রক্ত দান করার পর 10 মিনিট বিশ্রাম নিয়ে আমি 500 ml জল পান করলেই যথেষ্ট। এমনিতেই রক্তগুলা আস্তে আস্তে পূরণ হয়ে যায়। আমরা রক্তদাতাকে কিছু খাবার দিয়ে বসিয়ে রাখি, কারণ চপলমতি যুবকরা রক্তদান করে তাড়াতাড়ি চলে যেতে চান, কিন্তু রক্তবিজ্ঞান বলছে যে রক্তদান করার পর 1 ঘন্টা কোনো ধরনের ড্রাইভিং নিষেধ, সিঁড়ি চড়া নিষেধ। তাই তাদেরকে খাবার দিয়ে আমরা বসিয়ে রাখার জন্য 1 ঘন্টা আমরা সময় নিয়ে থাকি। 1 ঘন্টা পর তিনি পরিশ্রমে কাজ করতে পারেন, খেলাধুলা করতে পারেন, জিমে ব্যায়াম করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা ব্যাপার হলো যে কিছু যুব সমাজ প্রায় সময় বলে থাকেন যে আমরা রক্তদান করি, কিন্তু আমরা যখন রক্তের প্রয়োজনে কেউ আমাদেরকে বলেন যে সাহায্য করার জন্য, তো অনেক সময় দেখা যায় ব্লাড ব্যাংকে খবর নিয়ে রক্ত পাওয়া যায় না, তাই আমরা শিবিরে রক্তদান করবো না। তাই আমাদেরকে যে রাখবে তাকে আমরা রক্তদান করব। ঠিক আছে, সেটা ভালো কাজ করছেন, আপনার রোগীদের সাহায্য করছেন, কিন্তু আপনার কিন্তু কোনো উপকার হলো না। কারণ আমরা যদি প্রতি 3 মাস অন্তর অন্তর রক্তদান করতে থাকি তাহলে কিন্তু আমার হাই প্রেশার হবে না। হাই প্রেশার না হলে হার্টের কোনো সমস্যা হবে না, হার্টের সমস্যা না হলে স্ট্রোক হবে না, আমার চামড়ার কোনো রোগ হবে না। আজকে প্রতিদিনই আমরা শুনতে পাচ্ছি কেউ না কেউ স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। যদি প্রতিনিয়ত রক্তদান করে যায় তাহলে কিন্তু সেটা হবে না। আরেকটা ব্যাপার একটু ভেবে দেখুন না, আমাদের বরাকে পঞ্জীভূত থ্যালাসেমিয়া রোগী আছেন প্রায় 500-র উপরে। তাদেরকে 15 দিন অন্তর অন্তর রক্তদান করতে হয়। যদি ব্লাড ব্যাংকে রক্তদান আমরা না করি তাহলে রক্তটা আসবে কোত্থেকে? তারপর অন্তঃসত্ত্বা মায়েদের জন্য রক্তের মজুদ রাখতে হয়, দুর্ঘটনার জন্য রক্ত মজুদ রাখতে হয়। আমরা সবাই যদি কারো ডাকে গিয়ে রক্তদান করি তাহলে ব্লাড ব্যাংকের রক্তটা আসবে কোত্থেকে? তাই সর্বাগ্রে চিন্তা করা উচিত, আমি ভালো থাকবো, সমাজকে ভালো রাখবো। আমরা প্রত্যেকটা পরিবার থেকে যদি আমরা সব এগিয়ে আসি তাহলে কোনোদিন রক্তের অপূরণ হবে না। রক্তের অপূরণ হওয়ার কারণ আমরা 1% লোকে রক্ত দান করি আর প্রয়োজন হয় 10%। তাই সবসময় একটা অপূরণ থাকবে। তারপর দেখুন, একটা ব্যাপারে আমরা সচেতন হওয়া দরকার। যদি সচেতন হই তাহলে সমাজে রোগীর সংখ্যা অনেক কমে যাবে। আজকে আমরা বিবাহের জন্য আমরা কুষ্টি বিচার করি। যদি কুষ্টিটা মেয়ের পক্ষের বা ছেলের পক্ষে দুজনে মিলে যায় তখনই আমরা বলি এটা রাজ্যটক হয়েছে। কিন্তু আরেকটা ব্যাপার কিন্তু অলক্ষ্যে থেকে যাচ্ছে, যেটা কিন্তু থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা বাড়ছে।
থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা বাড়া মানে যার পরিবারে থ্যালাসেমিয়া নিয়ে যে রোগী বাচ্চাটি আসবে তার মা বাবা সর্বশান্ত হয়ে যাবেন তাকে রক্তের যোগান দিতে দিতে। কত কত কোটিপতি মা বাবা পথের ভিখারি হয়েছেন এই শিশুটির জন্য। কিন্তু সে শিশুটির কিন্তু চিরদিন বাঁচবে না, কিছু একটা বয়সে সে চলে যাবে। কিন্তু কাউকে জীবিত অবস্থায় কাউকে মেরে ফেলা যায় না, তাকে যেভাবে হোক বাঁচিয়ে রাখতে হয়। তাই আমরা বিবাহ দিন ধার্য হওয়ার পরে অথবা আমাদের কারোর মধ্যে যদি গভীর প্রেমও যদি থাকে, তাহলে ওরা দুজন শিলচর মেডিকেল কলেজ গিয়ে 300 টাকার মাধ্যমে আমরা পরীক্ষা করে দিতে পারি যে আমাদের হবু স্বামী স্ত্রীর 100% থ্যালাসেমিয়া আছে কিনা। যদি দুজনেরই 100% থ্যালাসেমিয়া থাকে তাহলে বিবাহ করবেন না, যতই আঘাত লাগুক। কেননা 100% থ্যালাসেমিয়া যদি দুজনে থাকে আর সেখানে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, 100% থ্যালাসেমিয়া নিয়ে আপনার একটা শিশু জন্ম নেবে। সমস্ত জীবন যতদিন সে বেঁচে থাকবে আপনাদেরকে সর্বশান্ত করে ছেড়ে দেবে। থ্যালাসেমিয়া কিন্তু প্রত্যেকের শরীরেই আছে, তো পরিমাণ কম থাকতে হয়। একজনের কম থাকলে একজনের বেশি থাকলে আর কিছু হয় না। কিন্তু দুজন যদি 100% থেকে যায় তাহলে কিন্তু মানে থ্যালাসেমিয়া নিয়ে কিন্তু আগামী দিনের এই শিশুটি আসবে। তাই সকলের কাছে বিনম্র আবেদন, আপনারা বিবাহর দিন ধার্য হওয়ার পরে এই পরীক্ষাটা করুন, তাহলে দেখবেন আমরা সচেতন হলেই কিন্তু এই থ্যালাসেমিয়া রোগীর সংখ্যাটা কমে যাবে। আজকে আমরা বেশি দুশ্চিন্তা হয় আমাদের যে কিছু লোক আছেন সমাজে যাদের অর্থবলও নেই, জনবলও নেই। আজকে ওনাদের প্রয়োজনে ওদের শিলচর গেলেন রুগী নিয়ে, ওনাদের রক্তের প্রয়োজন হলো, ওনারা না টাকা দিয়ে কিনতে পারছেন না কোনো লোককে জোগাড় করতে পারছেন, তাদের রক্তটা আসবে কোত্থেকে? সেখানে যদি শিবিরে রক্তদান না করি তাহলে এই রুগীরা, অসহায় রুগীরা যাবেন কোথায়? তাই আমি সকলের কাছে বিনম্র আবেদন করছি, প্রত্যেকটি পরিবার থেকে বেরিয়ে আসুন। কে ডাকলো না ডাকলো সেসব চিন্তা না করে আপনার প্রত্যেকটি শিবিরে রক্তদান করুন, আপনার ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করুন, যাতে ব্লাড ব্যাংকটা সবসময় পরিপূর্ণ থাকে। কেননা আজকে আমরা যদি কেউ শুনি যে একজন লোক রক্তের অভাবে তিনি মৃত্যুবরণ করেছেন, তাহলে আমাদের প্রচন্ড কষ্ট হবে নাকি? আমাদের শরীরের রক্তটা প্রতি মুহূর্তে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি কাউকে রক্তটা দিলাম না আর আমার কোনো কাজে লাগলো না। তাই সকলের কাছে বিনম্র অনুরোধ, প্রত্যেকটি পরিবার থেকে বেরিয়ে এসে কিভাবে ব্লাড ব্যাংকটাকে পূর্ণ করা যায় সেই চিন্তা করুন। 23 এপ্রিল ছিল বিশ্ব গ্রন্থ দিবস এবং কপিরাইট দিবস। এ উপলক্ষে সীমান্ত জেলার সদর শহরে রবীন্দ্র সদন মহিলা কলেজের গ্রন্থাগারে বিশ্ব গ্রন্থ দিবস ও কপিরাইট দিবস পালিত হয়। কলেজের বিভিন্ন অধ্যাপক ও ছাত্রীদের নিয়ে এক আলোচনা সভারও আয়োজন করা হয়। সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে এবং বই পড়া নিয়ে আলোচনা করলেন কলেজের গ্রন্থগারিক ডক্টর সঙ্গীতা দাস তালুকদার। পুস্তক বিষয়ে আমরা বুঝি যে বই পড়া, বই খোঁজা, বইয়ের ভিতরটা দেখা। তো বই নিয়ে আমরা কি চিন্তাধারা? বইটা হলো যে আমাদেরকে দেখায় কি আমাদের কাছে আছে, কি আমাদের কাছে নাই। অনেক সময় কি হয়, একটা ফটো, যে কোনো একটা জিনিস বুঝতে গেলে একটা ফটো যখন দেখি আমরা, এ পিকচার ইজ ওয়ার্থ এ মিলিয়ন অফ ওয়ার্ডস, তখন কি হয় আমাদের মনে এটা বসে থাকে যে এই জিনিসটা ওইটা বুঝে, আর আমরা জীবনে এটা ভুলতে পারি না। অনেকগুলো জিনিস আছে। তাই অনেক সময় জিনিস কি হয়, প্রিন্টে যখন থাকে, হাতে ধরে দেখা, চোখে দেখা, এটাকে পাল্টিয়ে দেখা, এটার যে অনুভূতিটা, এটা সবসময় পাওয়া যায় না। তো এইগুলো চিন্তা ভাবনা করে আমাদের কলেজে এবার ফার্স্ট টাইম বিশ্ব পুস্তক দিবস হয়েছে, অবজার্ভ করা হয়েছে। এটা আমাদের কলেজে একটা লাইব্রেরি আছে, যেটাতে না হলে 19,000-এর বেশি বই, জার্নাল, ম্যাগাজিন, নিউজ পেপারগুলো আছে। আমাদের স্টুডেন্ট, টিচার, নিয়ার বাই যারা মানুষ আছেন ওরাও আসেন, এসে আমাদের এগুলো ফেসিলিটি ইউজ করেন। তার মধ্যে অনেক আছে, বাংলা অনেকগুলো বই আছে, রেয়ার বই যেগুলো কোথায় পাওয়া যায় না, এগুলো আমাদের কালেকশানে আছে।
বই এক্সিবিশন আমাদের কালচারে আছে। তো লাস্ট কি আমাদের নতুন প্রিন্সিপাল জয়েন করেছেন ডক্টর সব্যসাচী রয়, উনি আসার পরে এটা আমাদের একটা বেস্ট প্র্যাকটিসেস হয়ে গেছে যে বুক এক্সিবিশন সব যত আমাদের কলেজে যত ইভেন্ট হবে আমরা ট্রাই করব সব কিছুতে একটা বুক এক্সিবিশন, যাতে বাচ্চাদের রিডিংয়ের প্রতি বাচ্চাদের মনোযোগটা বেড়ে। রিডিংটা দেখেন এখন কোথা হলো এই বিশ্ব পুস্তক দিবসের ব্যাপারটা হলো যে অনেক বড় বড় ছিলেন, যেরকম উইলিয়াম শেক্সপিয়ার, উনি আজকের দিনে এই 23 এপ্রিলে মারা গেছেন। আরও আছেন মিগেল ডি সার্ভেটস। তো ইউনেস্কো ডিক্লেয়ার করেছে যে ওনাদেরকে রেসপেক্ট জানানোর জন্য, ওনার লেখনীকে রেসপেক্ট জানানোর জন্য 23 এপ্রিল বিশ্ব পুস্তক দিবস পালন করা হবে। আর এটার সাথে এটা একটা ওয়ার্ল্ড বুক কপিরাইট ডেও আছে। কপিরাইট ডে হিসাবে পালন হয় যাতে যারা বই পাবলিশ করে, যারা এত কষ্ট করে এগুলা চিন্তা ভাবনা করে, রিসার্চ করে, চিন্তা করে অনেক কিছু ভেবে শুনে লিখতে লাগে, তখন ওদেরকে একটা অনার দেওয়া, ওরা যাতে ওদের প্রাপ্যটা পায়, রয়্যালিটি দেওয়া, ওদেরটা যেন চুরি করে, জেরক্স করে, কপি মেরে অন্য কেউ লেখে নেয়। ঠিক আছে, এডুকেশন পারপাসে ইউজ করবে, এটাও লেখা আছে। ইউনেস্কোর একটা আছে বার্ন কনভেনশনে যে জেরক্স করতে পারবে একটা টপিক বা একটা চ্যাপ্টার, পুরো বই জেরক্স করার নিয়ম না। এটা যে রয়্যালিটি চার্জ বা যে অথর লিখেছে এত কষ্ট করে, এটা ওর সাথে এটা অপমান হয়, ওর প্রতি এটা জাস্টিস হয় না। এগুলো চিন্তা করেই ওয়ার্ল্ড বুক ডে অবজার্ভ করা হয়। তো এই হলো আমাদের কথা আর কি। আজকালকার দিনে কি হয়েছে আমরা দেখতে পারি সবাই এটা টেকনোলজি এসে গেছে, চেঞ্জ ইজ দ্য ল অফ লাইফ। আগে আমাদের শালপাতায় লেখা হতো, লাইব্রেরি ম্যানুস্ক্রিপ্টে থাকতো, তারপরে আমরা বইয়ে এসেছি, বই থেকে আরও বিভিন্ন রকমের পত্রিকায় এসেছি, আস্তে আস্তে করে অ্যাডভান্সমেন্ট হয়েছে। তো এটা হতে থাকবে, এটা আমি যে বলবো এটা হবে না, এটা হতে পারবে না, কেন এটা প্রকৃতির নিয়ম, আমাদের আগে বাড়তেই লাগবে, টেকনোলজি আমাদের নিয়ে চলতেই লাগবে। গুটেনবার্গ যখন ফার্স্ট আবিষ্কার করেছিলেন প্রেস, তখন আমাদের লাইব্রেরিতে একটা নির্ণায়ক একটা চেঞ্জ হয়েছে, যার জন্য আজকে আমরা প্রিন্ট এত সব পাই। তো এখন হয়েছে ছাত্রদের, মানুষের সবাই রিডিংয়ের ইম্পর্টেন্সটা কি, রিডিংয়ের ইম্পর্টেন্সটা যে মোবাইলে আমরা দেখে নিই, এখন মোবাইলে হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। ঠিক আছে, মোবাইলটাও থাকতে লাগবে, সময় কম, সবাই বিজি, টাইমের অভাব, ফাস্ট রিডিং, ফটাফট পড়তে চায়, ফটাফট জানতে চায়, আজ নিউজ পেপার পড়ে দেখার টাইম নেই, ফটাফট আমরা মোবাইলটা। কিন্তু এটাকে যদি আমরা 24 ঘন্টায় দিনে রাত্রে মোবাইলটাকে রেখে দিলাম, নিজের ঘুম, নিজের মিসইনফরমেশান, নিজের হেলথ হ্যাজার্ড, তারপর বলা যায় কি সারাদিন এটা থেকে চুম্বকের মতন নিয়ে বসে নিলাম, এগুলো জিনিসটা আমরা যদি নিজের থেকে নিজে না কমাইতে, কেউ আসবে না আমাদেরকে হেল্প করার জন্য। এটা আমাদের বুঝতে লাগবে যে এটা আমার ভালো আছে, এটা আমি পকেটে নিয়ে ঘুরতে পারছি, এটাকে আমি যখন ইচ্ছা বইয়ের মতন পড়তে পারছি, আমি বুকমার্ক দিতে পারছি, আমি পেজ উল্টাতে পারছি না, কিন্তু আমি একটা হাইলাইট রেখে দিয়ে যেতে পারছি, পকেটে নিয়ে ঘুরতে পারছি, যখন ইচ্ছা আমি এটাকে প্রিন্টেও নিতে পারছি, নন প্রিন্ট করাতে পারছি, ইজি করে পাচ্ছি। এগুলো জিনিস আমার সুবিধা। এটার সঙ্গে আমাদের হেলথের কি প্রবলেম, টেকনোলজির প্রবলেম, তারপর হলো যে মিস ইনফরমেশন মানুষ না বুঝে শুনে শেয়ার করে দেয়, এগুলো নিয়ে আজকাল থেকে কত দেশের মধ্যে আমাদের কত রকমের দাঙ্গা, কত রকমের হাঙ্গামা এগুলো চলছে, যার জন্য হোয়াটসঅ্যাপের দেখুন অনেকগুলো ফিচার সেট করা হয়েছে যে 5 জনের বেশি দেবে না, অনেকগুলা এই টুইটার বলেন, ফেসবুক বলেন, ওরা শেয়ার ভিডিওস করার আগে করে ব্লক করে দেয়, এগুলো অনেক টেকনোলজিক্যাল চেঞ্জেসও করেছে। তো কথা হলো যে টেকনোলজির সাথে চলবো, আর আমরা আমাদের যে বেসিক যে জিনিস আছে রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, এখন স্টুডেন্টসরা কী হচ্ছে, ওরা 17+18 করতে গেলে ওরা ক্যালকুলেটর দেখে, ওরা রিডিংয়ের এত দূরে চলে গেছে। সিম্পল একটা জিনিস করতে গেলে আজকে আমি আমার বাবা যখন হিসাব করতেন লম্বা লম্বা পেজের হিসাব করে নিতেন, উনি কোনোদিন ক্যালকুলেটর ইউজ করেন না, কিন্তু আজকালকার বাচ্চা 13 আর 12 যদি এস করতে হয় এটা ওদের ক্যালকুলেটর লাগে। তো কোথায় আমরা কি হারিয়েছি আর কোথায় কি পাচ্ছি, এটা আমাদের চিন্তা করতে লাগবে। গার্জিয়ানসদেরকেও বলছি, নেক্সট জেনারেশনকেও বলছি, সবার কাছে আমার এটা অনুরোধ, আপনারা পড়ুন, যাই পড়ুন, দিনে 1 ঘন্টা পড়ার হ্যাবিটটা রাখুন, নিউজ পেপার পড়ুন, বই পড়ুন, শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য। নেক্সট প্রজন্ম না হলে ওরা দেখেন বাইরের দেশে গিয়ে এই মোবাইল ইউজ করে, সারাদিন ট্যাবলেট ইউজ করে, হাত কাঁপছে, বাচ্চারা লেখার ইয়েটা চলে যাচ্ছে। তো এগুলা তো আমাদের দরকার না। বেসিক রিডিং, রাইটিং কোন সময় কি হবে, বেসিকটাই যদি না থাকে তো আমরা কি করে সমাজটা আগে বেরোতে পারবে। তো এইগুলো চিন্তা ভাবনা করে আমাদের কলেজে ওই দিন একটা বিশ্ব বই দিবস, পুস্তক দিবস পালিত হয়েছে, যাতে বক্তব্য দিয়েছেন আমাদের কলেজের প্রিন্সিপাল,
প্রেসিডেন্ট, কলেজের যে গভর্নিং বডির প্রেসিডেন্ট, শিক্ষক শিক্ষিকারা, তারপর স্টুডেন্টরাও বলেছে লাইব্রেরিটা ওরা কীভাবে ইউজ করে, কি পায় কি না পায়, ওদের কি পেয়েছে কি হারায়, তারপর কীরকম আমরা ওদেরকে হেল্প করি, কীরকম আরও হলে ভালো হয়, এগুলো নিয়ে ওই দিন একটা চর্চা হলো। এটাতে আমাদের কলেজের শিক্ষিকা ডক্টর তনুশ্রী ঘোষ উনি 3টা বইও ডোনেট করেছেন। ডোনেট মানে এটা আমরা একটা স্পেশাল কালেকশন, বুক ব্যাংক বলি, যেটাতে আমরা যত মানুষ ডোনেশন যে বইগুলো দেয় এগুলো আমরা কালেক্ট করি। তারপর আমাদের এটাই আমি নেক্সট বলবো, আমাদের নেক্সট সেশনে অ্যাডমিশন আছে স্টুডেন্টসের, কি আমাদের কলেজে ভালো এগুলো সুযোগ সুবিধা আছে পড়াশোনার, তোমরা এই কলেজে আসো, এসে পড়া করো, নিজেরও উন্নতি করো, সমাজেরও উন্নতি করো। পহেলগাঁও কাণ্ড নিয়ে সারা দেশে ক্ষোভে ফুঁসছে। দেশের নাগরিক এমন নির্মম ও নৃশংস হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদে মুখর। এ নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের কাছাড় জেলা দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি আইনজীবী শান্তনু নায়ক প্রতিক্রিয়া ব্যক্ত করে বললেন, পহেলগাম 22 এপ্রিল 2025 ইংরেজিতে পহেলগামে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে কেন্দ্রীয় স্তরে বিশ্ব হিন্দু পরিষদ সর্বভারতীয় স্তরে একটি শ্রদ্ধাঞ্জলি কার্যক্রম এবং একটি ধর্ণা কার্যসূচি নেওয়ার সংকল্প নিয়েছিল এবং 24 এপ্রিল এবং 25 এপ্রিল এই দুদিনের মধ্যে সমস্ত ভারতবর্ষে যেখানে যেখানে বিশ্ব হিন্দু পরিষদের কাজ আছে, যে যে জেলাতে কাজ আছে, প্রতিটি জেলাকে প্রতিটি প্রান্তে এই ধরনের ধর্ণা কার্যসূচি এবং আপনার শ্রদ্ধাঞ্জলি কার্যসূচি নেওয়ার কথা হয়েছিল। এবং এইভাবে আমাদের যে প্রান্ত দক্ষিণ পূর্ব প্রান্তে, আমাদের প্রান্তে 12টি জেলা আছে, 12টি জেলার মধ্যে প্রায় 10টি জেলাতেই এই ধরনের কার্যসূচি হয়েছে। সব থেকে বড় কথা, মিজোরামেও এই যখন আমরা কেন্দ্র থেকে এই সূচনা পেলাম, যেহেতু মিজোরামও দক্ষিণ পূর্ব প্রান্তের অধীনে, আমরা মিজোরামে যে আমাদের কার্যকর্তা আছে ওদের সঙ্গে যোগাযোগ করে ওদেরকে অনুরোধ করলাম আপনারা একটা কোনো কিছু করার চেষ্টা করুন। এবং ওরাও বিভিন্ন জায়গায় মন্দিরে এরকম বিভিন্ন জায়গায় আমাদের মতন বড় ধরনের তা সত্ত্বে ওরা কার্যক্রম করেছে। এইটাই হলো বিরাট বড় ব্যাপার যে এবার মিজোরামে পর্যন্ত এই ধরনের কার্য মানে বিশ্ব হিন্দু পরিষদের যারা আছে ওরা এই ধরনের একটা কার্যক্রম হাতে নিয়েছে, যদিও ডাইরেক্টলি বিশ্ব হিন্দু পরিষদের কোনো ব্যানার ওরা দেয়নি। 1 নম্বর। 2 নম্বর হয়েছে কালকে এখানে আমাদের শিলচরে, হয়তো আপনারা জানেন, শিলচরে খুব বড় ধরনের প্রায় 500 থেকে 700 জন লোক জমায়েত হয়েছিল আপনার গুলদিঘি মলের সামনে সম্মুখে বিকাল 4:30টার সময়। সেখানে একটা শ্রদ্ধাঞ্জলি কার্যক্রম দিয়ে শুরু হয়। পরবর্তীতে 5 জন 6 জন বক্তারা তারা বিভিন্ন বক্তব্য তুলে ধরেন এই যে পহেলগামের যে দুঃখজনক একটা যেটা কাণ্ড হয়েছে, ঘটনা হয়েছে ওই পরিপ্রেক্ষিতে। এবং আমরা সরকারের কাছে এইটাই অনুরোধ রেখেছি যে আমাদের পুরা প্রান্ত থেকে যে সরকার ওখানে আর কোনো কথাবার্তার কোনো আর সময় নেই, কিন্তু বারবার ওদের সঙ্গে অনেকবার পাকিস্তানের সঙ্গে এই বিষয় নিয়ে কথা হয়েছে, অনেকবার এটা হয়েছে, কিন্তু এটা কোনো লাভ হচ্ছে না। ওখানে ডাইরেক্ট অ্যাকশনের সময় এসে গেছে। মানে এইভাবে যদি আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এই নিরীহ যারা হিন্দুরা আছে ওদের উপরে আক্রমণ হচ্ছে। আজকে বিগত এই ইউনিট সরকার আসার পর থেকে যে সেখানেও জিহাদি কার্যকলাপ অনেক বেশি বেড়ে গেছে। সেখানেও আমরা দেখছি যে হিন্দুদের মঠ মন্দির ভাঙা হচ্ছে, সাধু সন্তদের উপরে মিথ্যা মামলা দিয়ে ওদেরকে জেলে রাখা হচ্ছে, হিন্দুদের সম্পত্তি লুটপাট করা হচ্ছে, ঘর বাড়ি ভাঙা হচ্ছে। এই কিছুদিন পূর্বেই মুর্শিদাবাদে যে ঘটনা ঘটলো 500 হিন্দু পরিবারের সঙ্গে, এইটাও হিন্দুদেরকে বেছে বেছে। অন্যদিকে জামিয়াত উলেমায়ে হিন্দের আসাম রাজ্যিক সহসভাপতি এবং সংগঠনের কাছাড় জেলা সভাপতি মৌলানা মাহমুদুল হাসান এ প্রসঙ্গে বললেন, পহেলগামও যা কিছু ঘটছে, আতঙ্কবাদরা যা কিছু ঘটাইছে, এটা অতি নিন্দনীয় এবং এটা সরকারের কাছে আমরা জোরালো দাবি জানাইছি যাতে এটা এই দুষ্কৃতিকারীদের চিহ্নিত করা হইতো, ধরা হইতো, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হইতো। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রীর কাছে বিনম্র আবেদন রাখছি যে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে, যাতে এদেরকে চিহ্নিত করে দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ইসলামে কোনো উগ্রপন্থীর স্থান নাই, এদের কোনো উগ্রপন্থীর স্থান নাই। এখনো মানুষের আমাদের শেষ কীর্তি যেটা জনজান নামাজ হয়, এদের জনজান নামাজ পড়াও আমাদের ধর্মে নিষেধ করছে।
এই ধরনের লোকগুলা যারা দেশে অশান্তি করে, আমাদের প্রিয় জন্মভূমি ভারতবর্ষ শান্তি জায়গায় যারা শান্তির মধ্যে যারা আগুন লাগাইছে, এদের আমরা জনজান নামাজ পড়াও আমরা আর ধর্মে মানে না, এই ধরনের লোক। শ্রোতা বন্ধুরা, আহরণা যেখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন অমল কান্তি দেব, রাহুল কান্তি দেব, জসিমউদ্দিন লস্কর, নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।